আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি তোমাদের সিভিক্স ইনস্ট্রাক্টর, তোমাদের পড়ালেখার তোমাদের রাসেল স্যার। এবং আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু বলো। এবং আমি তোমাদের একটু দেখি যে আসলে কে কে যুক্ত হচ্ছে এবং কে কোন জায়গা থেকে দেখছো। কমেন্ট সেকশনে একটু জানাতে পারো আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কিনা সেটা বলে। তো তোমরা কেমন আছো এবং কে কোন জায়গা থেকে আজকের ক্লাসটি দেখছো সেটা একটু কমেন্ট সেকশনে জানাতে পারো। ওকে, আমরা আজকে পড়ছি তোমাদের সিভিক্স এর যে বিষয়টা আমরা আজকে পড়ছি সেটা হচ্ছে সিভিক্স সেকেন্ড পেপার, এবং তোমাদের আজকের যে চ্যাপ্টারটা পড়াচ্ছি সেটা হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায়। ওকে, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো। ওকে, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা এমন ভাবে পড়বো যাতে এখান থেকে প্রশ্ন আসলে সহজে আমরা উত্তর করতে পারি। ওকে, দেখতে পাচ্ছি এই অধ্যায় থেকে যে টপিক গুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আমি পড়াবো, এবং প্রথম থেকে যারা যুক্ত হয়েছে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা শেষ পর্যন্ত থাকবে এবং আজকের ক্লাসের মাধ্যমে তোমরা এই অধ্যায় সম্পর্কে অর্থাৎ গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে একটা ভালো ধারণা পাবে। ওকে, যারা যুক্ত হয়েছে তোমরা একটু আজকের লাইভটা একটু শেয়ার করে দাও। ইতিমধ্যে দেখতে পাচ্ছি তামান্না যুক্ত হয়েছে, সামিয়া যুক্ত হয়েছে, সাদিয়া যুক্ত হয়েছে, এবং এর পাশাপাশি আমাদের সাথে সামিয়া সুলতানা যুক্ত হয়েছে, সাইফুল ইসলাম যুক্ত হয়েছে। আরো যারা তোমরা দেখছো কে কোন জায়গা থেকে দেখছো সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও দ্রুত সময়ের মধ্যে। নোয়াখালী থেকে যুক্ত হয়েছে সাইফুল ইসলাম। ওকে, তো আজকের ক্লাসটি তোমাদের জন্য ইন্টারেস্টিং একটা ক্লাস হতে যাচ্ছে, এবং এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়। এবং গতকালকে আমি ক্লাসটা নিতে পারি নাই তোমাদের, কারণ আমার আজকে পরীক্ষা ছিল। আমি পরীক্ষা দিয়ে এসেই হচ্ছে প্রথমে অ্যাডভান্স বেসের ক্লাস নিয়েছি, এন্ড দেন হচ্ছে তোমাদের ক্লাস নিচ্ছি। ওকে, তো যারা যুক্ত হয়েছে কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো সেটা জানাবে। স্যার 26 বেসের উমায়র। ওকে উমায়র, আচ্ছা উমায়র চট্টগ্রাম সরকারি মডেল কলেজ। আচ্ছা, এরপরে সাদি আক্তার যুক্ত হয়েছে আমাদের সাথে, আফরিন আহমেদ যুক্ত হয়েছে। তোমরা যারা আমাকে সালাম দিয়েছো তোমাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আলফি আক্তার যুক্ত হয়েছে আমাদের সাথে, এবং অ্যালেক্স বাবু যুক্ত হয়েছে বান্দরবান থেকে। অ্যালেক্স, আচ্ছা, এর পাশাপাশি তামান্না যুক্ত হয়েছে, এবং সাদিয়া চট্টগ্রামের বাঁশখালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। বাঁশখালী, ওকে। নাইম যুক্ত হয়েছে, এবং প্রাচী দে যুক্ত হয়েছে বাঁশখালী থেকে। এবং আজকে কি সবাই বাঁশখালী থেকে যুক্ত হয়েছে? বগুড়া থেকে যুক্ত হয়েছে। তানিশা তানু যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম তানিশা। তানিশা কিন্তু খুবই ভালো একটা নিয়মিত স্টুডেন্ট, সে নিয়মিত ক্লাস করছে আমাদের। এবং এর পাশাপাশি আমাদের সাথে যুক্ত হয়েছে আরো যারা। সাদিয়া, আপনি এখন কোন ক্লাসে পড়েন? আমি ক্লাসে পড়ি না আমার পড়া শেষ হয়ে গেছে, আমি মাস্টার্স এর পরীক্ষা দিচ্ছি। তাসমিন আমাদের সাথে যুক্ত হয়েছে কক্সবাজার থেকে। আমি মাস্টার্স এর পরীক্ষা দিচ্ছি, আমাকে দেখে কি মনে হয় আমি ক্লাসে পড়ি? আমার অনার্স শেষ করার পরে মাস্টার্স। আমরা এখানে যারা আছি প্রায় তোমাদের আনোয়ার স্যার, তোমাদের আরমান স্যার, আমি, এবং হচ্ছে আরো যারা আছে অনেকে, যেমন ধরো বাহাদুর স্যার তো অনেক সিনিয়র আমাদের, উনি আমারও টিচার হবেন আশা করি। তো এর পাশাপাশি তোমাদের কবি স্যার আছেন, এবং তোমাদের সাকিব স্যার, সবাই কিন্তু এখানে সিনিয়র পার্সন। ওকে, প্রিয়া চৌধুরী যুক্ত হয়েছে বাগেরহাট থেকে। আচ্ছা, জিহাদ হুসাইন যুক্ত হয়েছে, রাসেল বাইপার। এই ভদ্রলোক, তোমার নামের সাথে এইভাবে বিকৃত করাটা ঠিক না, এটা তোমরা হয়তো অনেকে বুঝো না। সুমাইয়া আক্তার ঋতু যুক্ত হয়েছে। ওকে, আমি কথা আর বাড়াচ্ছি না, সব আমার এলাকার, আমি বাঁশখালী। আচ্ছা উমায়ের, দারুন দারুন, তোমার বাঁশখালী ডায়লগটা খুবই চমৎকার হয়েছে। ও, তো এই অধ্যায়টা হচ্ছে তোমাদের একটা সাংবিধানিক। তোমরা গত ক্লাসে সংবিধান নিয়ে আমি তোমাদের বলছিলাম, এবং সংবিধানে কি কি পড়া লাগবে সেটা আমি গত ক্লাসে বলছি। এবং যারা ক্লাসটি করো নাই তোমাদেরকে আবার একটু রিমাইন্ড করে দিই, ইতিহাসটা ভালো করে পড়তে হবে যারা 25 বেসের পরীক্ষার্থী আছো। অর্থাৎ আগামীকালকে থেকেই তো 25 শুরু হচ্ছে, তাই না? তোমরা মনে হয় ক্লাসটি শেয়ার করো নাই, তাই না? স্টুডেন্ট সংখ্যা কিন্তু আজকে কম, তো অনেকে হাঁপিয়ে যাচ্ছে, ফ্রি ক্লাস করতে করতে হাঁপিয়ে যাচ্ছে। দেখো, আমরা যে ফ্রি ক্লাসগুলো তোমাদের গ্রুপে লিঙ্কগুলো দিছো, একটু একটু দিয়ে দেবো, কারণ হচ্ছে স্টুডেন্ট উপস্থিতি কম। তো এখানে যে বিষয়টা বলছি যে আমরা ক্লাস নিতে নিতে ক্লান্ত হচ্ছি না, কিন্তু ক্লাস করতে করতে তোমরা ক্লান্ত হয়ে যাচ্ছ।
তোমাদের শাকিল স্যার খুবই আউটস্ট্যান্ডিং ক্লাস নিচ্ছে, এবং তোমাদের বাহাদুর স্যার আজকে ইংলিশ ক্লাস নিবে, এবং এর পাশাপাশি তোমাদের আনোয়ার স্যার ইকোনমিক্স এর তো কথা বলতেই না হয়, যে আমার বলতেই হচ্ছে না, তোমরা নিজেরাই জানো। তো এর বাইরেও হচ্ছে অনেক অনেক ক্লাস তোমরা করতেছো। এখানে ইতিহাস বলছি, সংবিধানের ইতিহাসটা ভালো করে পড়তে হবে, এবং সংবিধানের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। এবং এরপরে মানে এখান থেকে এটা মাস্ট রিড, ওকে? এটা এমসিকিউর জন্য তোমাদের কাজে আসবে, এটা কিন্তু সিকিউর জন্য তোমাদের কাজে আসবে। এর বাইরে সংবিধানের যে মূলনীতি আছে, আমাদের সংবিধানের যে 4টি মূলনীতি আছে, সেই 4টি মূলনীতি সম্পর্কেও তোমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে সংবিধানের যে 4টি মূলনীতি, এটা কত নাম্বার অনুচ্ছেদ থেকে কত নাম্বার অনুচ্ছেদে আছে? একটু কমেন্ট সেকশনে জানাও তো দেখি। আজকের এই ক্লাসটি, আগের ক্লাসের পিডিএফটা দেননি, এটা আমার হয়তো অজ্ঞাতে হয়েছে, আমার জ্ঞাতে হয়নি, আমি জানি না আসলে পিডিএফটা দেওয়া হয়নি, এটা আমার নিজেরই খেয়াল ছিল না। সরি ফর দ্যাট আলফি। তোমরা ওই যে লিঙ্ক দেওয়া হয় না, লিঙ্কের ওইখানে একটু কমেন্টে বলবা, যদি কোনো কারণে কোনো ফাইল দেওয়া না হয় তাহলে বলবা। আমরা যেহেতু এগুলো তোমাদেরকে প্রোভাইড করতেছি, অবশ্যই তোমাদের অধিকার আছে। তো মূলনীতির ক্ষেত্রে আমি বলছি সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ থেকে কত নাম্বার অনুচ্ছেদে তোমরা এই মূলনীতিগুলো পেয়েছিলে। এবং এর বাইরে কিন্তু আমি সংবিধান পড়ানোর সময় তোমাদেরকে বলছিলাম যে এখানে বেশ কিছু মৌলিক অধিকারের কথা বলা আছে, তাই না? মৌলিক অধিকার, তো সংবিধানের মৌলিক অধিকারগুলো তোমাদের কত নাম্বার অনুচ্ছেদ থেকে ছিল, সেই মৌলিক অধিকারের অনুচ্ছেদগুলো কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। নবম থেকে দ্বাদশ অনুচ্ছেদ, তানিশা আক্তার চমৎকার। তানিশা এমনিতেই হচ্ছে, এ কিন্তু সাইলেন্ট কিলার, সে কিন্তু কমেন্টস করবে না, সেই হচ্ছে ওই যথাযথ উত্তরটা দিবে, ঠিক আছে? চমৎকার উত্তর দিয়েছো। নবম, আমরা জানি যে 4টি মূলনীতি, একটা হচ্ছে জাতীয়তাবাদ, অর্থাৎ এখানে বাঙালি জাতীয়তাবাদের কথা বলছে। যদিও আমি এত ডিটেলসে তোমাদেরকে এগুলো বলতে পারি নাই, এই কারণেই যে কারণ 1 ঘন্টার মধ্যে তোমরা অনেকে বিরক্ত হয়ে যাও, যে 1 ঘন্টা ধরে একটা ভদ্রলোক লাইভে দাঁড়ায় দাঁড়ায় বকর বকর করতেছে, হ্যাঁ, শুধু কথা বলতেছে, শুনতে তো আর ভালো লাগবে না, তাই না? তো জাতীয়তাবাদ এটা হচ্ছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ? তো 9ম অনুচ্ছেদ এটা। এবং এরপরে আছে হচ্ছে আমাদের সমাজতন্ত্র, এবং এরপরে আছে হচ্ছে কি গণতন্ত্র। গণতন্ত্রের পরে আমাদের যে মূলনীতি ছিল সেটা হচ্ছে কি ধর্ম নিরপেক্ষতা। এই যে 4টা মূলনীতি এখানে আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, যে জাতীয়তাবাদ, এটা 10ম, এটা একাদশ, এবং এটা কি দ্বাদশ। ওকে, এখানে মোটামুটি এই অনুচ্ছেদগুলো আছে। তাহলে 9ম থেকে দ্বাদশ অনুচ্ছেদ, তো 9ম অনুচ্ছেদ থেকে কত দ্বাদশ অনুচ্ছেদ গেল। তো এবং তোমরা এখানে অলরেডি একজন কমেন্টস করেছো, মৌলিক অধিকারের বিষয়টা কিন্তু বলবে, কেমন? মৌলিক অধিকারের বিষয়টা কত নম্বর অনুচ্ছেদ থেকে কত নম্বর, একটু কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং এখানে দেখতে পাচ্ছি নোরা যুক্ত হয়েছে, এবং আরো অনেকে যুক্ত হয়েছে তোমাদেরকে। আচ্ছা, ফাতেমা জান্নাত আখি কমেন্টস করেছে, ওয়ালাইকুম আসসালাম। এখানে এটা বলো, মৌলিক অধিকারের যে অনুচ্ছেদগুলো আছে কত নাম্বার থেকে? 26 থেকে 47 ক, এই মৌলিক অনুচ্ছেদের এখানে অনুচ্ছেদগুলো আছে, এবং এখানে মৌলিক অধিকারের কথা বলা আছে। তো আমরা আজকে যেই অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে 7ম অধ্যায়। আমি গত ক্লাসে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন সহ সংবিধানের যে অধ্যায়টা আছে সেগুলো আমি বলছিলাম, কেমন? এবং আজকে আমরা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে আমরা আলোচনা করব। সাংবিধানিক প্রতিষ্ঠান কি আসলে, বা সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে? অর্থাৎ যেই প্রতিষ্ঠানগুলো সংবিধানের যে ধারা, সেই ধারাগুলো অনুযায়ী পরিচালিত হয়, গঠিত হয়, এবং কর্মকাণ্ড তারা পরিচালনা করে। অর্থাৎ সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা বলবো সাংবিধানিক প্রতিষ্ঠান। এবং সেরকম প্রতিষ্ঠান কিন্তু এখানে দেখতেই পাচ্ছ, একদম জল জল করে 4টা প্রতিষ্ঠান আমাদের সামনে হাজির হয়েছে। একটা হচ্ছে কি কর্ম কমিশন, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এই 4টা প্রতিষ্ঠান হচ্ছে সাংবিধানিকভাবে বৈধ 4টি প্রতিষ্ঠান। এই 4টি প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের একটা স্পষ্ট জ্ঞান থাকতে হবে, কারণ এই 4টি প্রতিষ্ঠান কিন্তু যেন তেন প্রতিষ্ঠান নয়, এটা হচ্ছে সংবিধান দিয়ে প্রতিষ্ঠিত। আমরা তো জানি যে সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এই সর্বোচ্চ আইন দিয়ে প্রতিষ্ঠিত এই 4টি প্রতিষ্ঠান যদি ভালোভাবে ফাংশন করে, মানে হচ্ছে ভালোভাবে পরিচালিত হয়, তাহলে কিন্তু দেশের অনেক কিছু এই 4টা প্রতিষ্ঠানের উপর কিন্তু নির্ভর করে।
যেমন ধরো নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ নির্বাচন না দেয়, তাহলে কি জনগণ, মানুষেরা কি যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবে? পারবে না। বিগত সময়ে তোমরা নিশ্চয়ই দেখছো যে ফেসিবাদী কাঠামোর মধ্যে অনেক সময় নির্বাচন কমিশনকেও কলুষিত করা হয়েছে। একইভাবে সরকারি কর্ম কমিশন, এটার মাধ্যমে হচ্ছে প্রজাতন্ত্রে কর্মে নিয়োজিত যারা কর্মচারী আছে, অর্থাৎ যারা সরকারের কাজ বা রাষ্ট্রের কাজগুলো করে, এই কর্মে নিয়োজিত কর্মচারীদেরকে এই প্রতিষ্ঠানের অধীনে প্রশিক্ষণ থেকে শুরু করে চাকরির পরীক্ষা নেওয়া থেকে শুরু করে সব ধরনের কর্ম। তোমরা অনেকে সরকারি কলেজে পড়াশোনা করো, সেখানে নিশ্চয়ই তোমরা দেখেছো, সেখানে তোমাদের কলেজের টিচাররা অনেকে বিসিএস ক্যাডার, তাই না? ক্যাডার বলে, হ্যাঁ, ক্যাডার। এই যে ক্যাডার যারা, এরা হচ্ছে কোন প্রতিষ্ঠানের ক্যাডার? এরা মেইনলি হচ্ছে ওই সরকারি কর্ম কমিশনের ক্যাডার। এটাকে আমরা সংক্ষেপে কি বলবো, কোনটাকে কি, আমরা আগে জাস্ট জেনে নিলাম চারটা প্রতিষ্ঠান সরকারি সাংবিধানিক প্রতিষ্ঠান, অর্থাৎ বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। এবং এই চারটা প্রতিষ্ঠানের কাজ কিন্তু আলাদা আলাদা, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কাজ, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই আলাদা আলাদা কিছু কাজ রয়েছে। ওকে ওকে আচ্ছা, কক্সবাজার থেকে যুক্ত হয়েছে মোহাম্মদ তারেক, কক্সবাজার আমার নিজের জেলা। রাকিবুল হাসান ইশরাফ যুক্ত হয়েছে, আমি ভালো আছি রাকিব। এবং জহির হুসাইন যুক্ত হয়েছে আমাদের সাথে। আচ্ছা, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? আশা করছি যে তোমরা সবাই বোর্ডটা ভালো করে দেখতে পাচ্ছ। তো তোমরা যারা মানে তোমরা পোর্ট্রেট মোডে যারা ক্লাস করতেছো, তোমরা ল্যান্ডস্কেপ মোডে ক্লাস করো, তো তাতে করে তোমরা কিন্তু সহজেই বোর্ডটা ভালো করে দেখতে পাবে আর কি, কেমন? তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে মানে মোবাইলটা হচ্ছে পোর্ট্রেট মোডে না দিয়ে ল্যান্ডস্কেপ মোডে ধরো, তাতে করে কিন্তু সহজে দেখতে পাবে। তো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, এটা সম্পর্কে আমরা এখন ডিটেলস জানবো। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্মে নিয়োজিত, অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কর্মচারী নিয়োগ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য 1972 সালের 8 এপ্রিল রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশন আদেশ জারি করে। কথা বুঝো? তাহলে দেখো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি কর্মে কর্মচারী নিয়োগ এবং নির্বাচনের দায়িত্ব, অর্থাৎ নির্বাচন বলতে এখানে যাচাই বাছাই করা, এটা কিন্তু বুটাবুটির কোনো ব্যাপার না। নির্বাচন মানে কি? যাচাই বাছাই করার ব্যাপার, এখানে বুটাবুটির কোনো ব্যাপার নাই। এখানে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে এখানে বুটাবুটির ব্যাপার নাই, এখানে যাচাই বাছাই করা। যাচাই বাছাই কিসের উপর ভিত্তি করে? এই যে দেখো, নির্বাচন হবে যোগ্যতার ভিত্তিতে, হ্যাঁ, অর্থাৎ যার যোগ্যতা যত, তাকেই মূলত বেশি, যার যোগ্যতা তাকেই কিন্তু বাছাই করা হবে। তার মানে কি, যে কর্ম কমিশন কাকে বলে বা কর্ম কমিশন কি, তাহলে আমাদের বলতে হবে কি, প্রজাতন্ত্রে কর্মে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ এবং হচ্ছে নির্বাচন বা যাচাই বাছাই করার জন্য যে প্রতিষ্ঠান সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত, সেই প্রতিষ্ঠানটাকে আমরা কি বলবো? সরকারি কর্ম কমিশন বলবো। তাহলে দেখো যে 1972 সালের 8 এপ্রিল রাষ্ট্রপতির একটি আদেশ বলে, আচ্ছা, রাষ্ট্রপতির যে আদেশ, সে আদেশ আমরা বলি যে অধ্যাদেশ বলি। কি বলি? অধ্যাদেশ বলি। অধ্যাদেশকে ইংরেজিতে কি বলে বলো তো? অধ্যাদেশ এর ইংরেজি কি? একটু কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের কাছ থেকে দেখতে চাই এবং আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে অধ্যাদেশ এর ইংরেজি কি হবে। একটু ইংরেজি তোমরা কমেন্ট সেকশনে জানাও, অধ্যাদেশ এর ইংরেজি কি হবে। তামান্না আক্তার, আচ্ছা, বিশাল আহমেদ জয়, একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাবে, কেমন? অধ্যাদেশের ইংরেজি কি হবে? যারা যে পারবে, হ্যাঁ, যে পারবে তাকে আমি মনে করব যে সে আসলে কিছু পড়াশোনা। আমি আপনাকে দেখছিলাম চকবাজার, আসমান নূর। আচ্ছা চকবাজার, তুমি ওই আমাদের ইয়াতে চলে আসো, অফিসে চলে আসো, ডিরেক্ট আমাদের অফিসে চলে আসো। আমাদের 4 তারিখ থেকে কিন্তু অফলাইনে 26 বেসিসের শিক্ষার্থী যারা আছো, তোমাদের জন্য ফ্রিতে ক্লাস হবে 1 সপ্তাহ পর্যন্ত অফলাইনে। আমাদের পড়ালেখার লোকমান মেনশন বা লোকমান টাওয়ার 4র্থ তলা এবং 5ম তলায়, আমাদের 2টা ফ্লোরেই আমাদের, এবং আমরা 5ম তলায় অফলাইনের ক্লাসগুলো ডিল করব, এবং 4র্থ তলায় আমাদের পুরো সেট আপ হচ্ছে অনলাইনের। ওকে, তো তোমরা যারা অফলাইনে আমাদের সাথে দেখা করতে যাও, চলে আসবে। ভেরি গুড। রিমন কমেন্টস করেছে, অর্ডিন্যান্স বলেছে। আচ্ছা ভাইয়া, আমার বইয়ের সাথে মিল নেই। সাইফুল ইসলাম, বইয়ের সাথে মিলার দরকার নাই, ঠিক আছে? বইয়ের সাথে মিলার কোনো দরকার নাই। ক্লাস করো, নোট করো, খাতায় নোট করো,
এবং তুমি বলতে পারো যে এগুলো তো বইয়ে নাই, পড়বো কেন, পরীক্ষায় কিন্তু চলে আসবে, তখন কিছু করার থাকবে না, কেমন? তো এই জন্য হচ্ছে একটু এক্সেপশনাল ভাবে তোমাকে পড়তে হবে। এবং বুদ্ধিমানরা কিন্তু সবসময় গতানুগতিক ভাবে পড়ে না, বুদ্ধিমানরা পড়ে হচ্ছে একটু এক্সেপশনাল ভাবে, একটু ভিন্ন ওয়েতে, ভিন্ন উপায়ে। ওকে, তো এখানে যে বিষয়টা সেটা অর্ডিন্যান্স, অনেকেই বলেছো, যেমন দেখছি রিমন রিমন আমাদের রিমন স্যার বলছে অর্ডিন্যান্স, মাহি ইসলাম বলছে অর্ডিন্যান্স, এবং রাহিয়া বলছে, এবং তাবাসসুম শিমু, এবং হচ্ছে এর পাশাপাশি আরো যারা, তোমরা অনেকেই কিন্তু সঠিক উত্তর দিয়েছো, চমৎকার উত্তর। তাহলে রাষ্ট্রপতির একটি আদেশ বলে সরকারি কর্ম কমিশন গঠিত হয়েছিল, তবে এখানে দুইটি কর্ম কমিশন গঠন করা হয়েছিল। অর্থাৎ এই আদেশ অনুযায়ী, কোন আদেশ, যে 8 এপ্রিল 1972 সালের যে আদেশ, সেই আদেশ অনুযায়ী বাংলাদেশে দুইটি কর্ম কমিশন গঠন করা হয়েছিল। একটি প্রথম কর্ম কমিশন, আর একটি হচ্ছে দ্বিতীয় কর্ম কমিশন। দেখো তাহলে কয়টি কর্ম কমিশন গঠন করা হয়েছিল সেই সময়? দুইটি কর্ম কমিশন গঠন করা হয়েছিল। এবং প্রথম কর্ম কমিশনের প্রথম এবং দ্বিতীয় কর্ম কমিশন, দেখো প্রথম কর্ম কমিশনের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারী নিয়োগ, এবং দ্বিতীয় কর্ম কমিশনে মূলত এর বাইরে যারা আছে, হ্যাঁ, তাদেরকে মূলত অন্তর্ভুক্ত করার কথা বলেছে। তাহলে দেখো প্রথম কর্ম কমিশন যেটা আমরা জানলাম কি, 8 এপ্রিল 1972 সালে দুইটি কর্ম কমিশন গঠিত হয়েছিল, যার প্রথম কর্ম কমিশনে ছিল হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা। তাহলে দেখো গ্যাজেটেড, মূলত গ্যাজেটেড মানে হচ্ছে সরকারি যে ঘোষণা অনুযায়ী যাদেরকে কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সরকারি তালিকাভুক্ত প্রথম এবং দ্বিতীয়, আমরা ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস জবের জন্য যারা কর্মচারী হিসেবে, মানে যারা ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস জবের জন্য প্রবেশ করবে, তাদেরকে প্রথম কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। আর যেটা দ্বিতীয় কর্ম কমিশন ছিল, যেটা ঠিক ওই সময়ে প্রতিষ্ঠা হয়েছে, সেই কর্ম কমিশনের মাধ্যমে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নন গেজেটেড কর্মকর্তাদের সংগ্রহ, বাছাই, পদোন্নতি ও বিভিন্ন বিষয়াদির সাথে সংযুক্ত ছিল। তো তোমাদের যারা সরকারি কলেজে পড়াশোনা করছো, তোমাদের যারা টিচাররা আছে, ওরা প্রত্যেকেই কিন্তু প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা, বুঝছো? প্রত্যেকেই কিন্তু প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা, মানে সরকারি কলেজে যারা বিসিএস ক্যাডার আছে, ওনারা কিন্তু প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা। ওকে, তো এই যে দ্বিতীয় কর্ম কমিশন যেটা, সেটা হচ্ছে কি, দ্বিতীয় কর্ম কমিশনের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ। আচ্ছা, এটা গেল, এটা জাস্ট হচ্ছে ইতিহাসটা মনে রাখতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে যে বাংলাদেশের প্রথম কর্ম কমিশন যেটা, সেটা কখন আদেশ, কোন আদেশের মাধ্যমে হয়েছে, সেটা 8 এপ্রিল 1972 সালে রাষ্ট্রপতি একটি আদেশের মাধ্যমে। আচ্ছা, যেটা আমরা কর্ম কমিশন বলছি এতক্ষণ ধরে, সেটাকে আমরা সংক্ষেপে BPSC, তার মানে কি দাঁড়াচ্ছে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। মনে রাখবে, বাংলাদেশ পাবলিক, এখানে আছে মনে হয় খুব সম্ভবত, নাই, আচ্ছা লিখে দিচ্ছি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ওকে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এই যে কমিশনটার কথা বলছি, এই কমিশনটা মূলত এই বিপিএসসি নামে পরিচিত। তার মানে সংক্ষেপে এটাকে বিপিএসসি বলা হয়, এবং আরো সংক্ষেপে বললে পিএসসি বলে, পাবলিক সার্ভিস কমিশন। আর বি দিলে সেটা বাংলাদেশ পাবলিক সার্ভিস। এটা থেকে এমসিকিউ আসে তোমাদের অনেক সময়, যে বিপিএসসির ফুল ফর্ম কি, বা হচ্ছে পিএসসির ফুল ফর্ম কি, এটা পরীক্ষায় আসে। ওকে, তো এই কমিশনের প্রধানের যে পদবি, তাকে বলা হয় চেয়ারম্যান, এবং 137 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এটি গঠিত হয়েছে। 138 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই কমিশনের সদস্য কতজন হবে সেটা হয়েছে। আমরা তো সংবিধান করতেছি, তাই না? এটা যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধানের কিন্তু প্রত্যেকটা অনুচ্ছেদে উল্লেখ থাকবে যে কোন কারণে এই, মানে প্রতিষ্ঠানের কি রকম হবে। অনুচ্ছেদে কিন্তু উল্লেখ করা আছে যে 37 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এটি গঠিত হয়েছে। 38 নম্বর অনুচ্ছেদে কমিশনের সদস্য সংখ্যা কতজন বা নিয়োগ দানের বিষয়টা বলা হয়েছে। 39 নম্বর অনুচ্ছেদে সদস্যদের মেয়াদ কতদিন হবে সেটা বলা হয়েছে, এবং 140 নম্বর অনুচ্ছেদে এই কমিশনের দায়িত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ তোমার যে কর্ম কমিশনের যে দায়িত্ব, সেই কমিশনের দায়িত্ব কি হবে সেটা উল্লেখ করা হয়েছে 140 নম্বর অনুচ্ছেদ। আমরা তাহলে জানতে পারতেছি কি, 137 নম্বর অনুচ্ছেদ থেকে
141 নম্বর অনুচ্ছেদেই মূলত কর্ম কমিশনের সম্পর্কে বিস্তারিত কি রয়েছে, যে বর্ণনা রয়েছে। বর্তমানে যে মূলত ক্যাডার, বিসিএস ক্যাডারের সংখ্যা 26টি বলছে, এটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। সরকার এসে নতুন কোনো পদ বাড়াতে পারে, আবার কমাতে পারে। এটার মানে হলো তোমাদের মতো তোমাদের কলেজের টিচাররা যারা বিসিএস ক্যাডার হয়েছেন, ওনারাও একটা ক্যাডার, আর ওনারা শিক্ষা ক্যাডার, কেমন? এবং এর বাইরে কিন্তু আরো অনেক ধরনের ক্যাডার আছে, যেমন ধরো হচ্ছে স্বাস্থ্য ক্যাডার আছে, টেকনিক্যাল ক্যাডার আছে, হ্যাঁ, আরো বহু ধরনের ক্যাডার আছে, যেগুলো আমরা এখানে উল্লেখ করেছি, প্রায় 26 ধরনের। এর আগে ছিল 27টি ক্যাডার। উপমহাদেশে প্রথম কর্ম কমিশন গঠিত হয়েছে ব্রিটিশ আমলে। এটা তোমাদের তখনই দরকার হবে যখন তোমরা ইউনিভার্সিটির প্রস্তুতি নিবে, ঠিক আছে? তো এখন থেকে যদি এই জিনিসগুলো পরে রাখো, তাহলে পরবর্তীতে কষ্ট হবে না, কেমন? আর এই তথ্যগুলো পরিবর্তনশীল। এটা লাস্ট যখন আপডেট করছিলাম তখন এই তথ্যগুলো যুক্ত ছিল, ওনারা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কেমন? এই জিনিসটা পরিবর্তন হয়ে গেছে, মানে এটা আছে, এই মহিলার নামটা আছে, কিন্তু এটা পরিবর্তন হয়েছে। আমরা এটা দরকার নাই, যার কারণে আমরা স্কিপ করে যাচ্ছি। এরপরে দেখো 1977 সালে এসে আমরা যেটা জানলাম যে 1972 সালের যে 8 এপ্রিল যে কর্ম কমিশনটি গঠন করা হয়েছিল, সেখানে 2টি কর্ম কমিশন ছিল। কিন্তু 1977 সালে 28 নভেম্বর রাষ্ট্রপতির একটি ঘোষণা বলে এই 2টি কর্ম কমিশনকে বাতিল করে একটি কর্ম কমিশন গঠন করা হয়, এবং 1977 সালের 22 ডিসেম্বর এটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে পরিচিতি লাভ করে। বর্তমানে একটি সরকারি কর্ম কমিশন রয়েছে, এবং ইনি 2020 সাল থেকে 2024 আন্দোলনের আগ পর্যন্ত ছিল। আন্দোলনের পরে উনার নাম পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে চেয়ারম্যান যিনি ছিলেন আগে, হ্যাঁ, উনি পরিবর্তন হয়ে গেছে। এটা মূলত আন্দোলনের পরে এটা আপডেট করা হয় নাই, যার কারণে এই নামটা তোমাদেরকে গুগল থেকে দেখতে হবে, ঠিক আছে? কর্ম কমিশনের কার্যক্রম 60টি শাখায় বিভক্ত, অর্থাৎ হচ্ছে 60টি প্রধান শহরে কর্ম কমিশনের বিস্তৃতি রয়েছে। ঢাকা, তারপরে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর। এখানে ঢাকা হচ্ছে প্রধান অফিস, ঠিক আছে, এবং এর বাইরে আঞ্চলিক অফিস রয়েছে। এবার আসি আমরা কর্ম কমিশনের গঠন, যেগুলো তোমাদের বইয়ে আছে। এতক্ষণ ধরে যেগুলো বলছি না, এই জিনিসগুলো বইয়ের মধ্যে ছিল না, কেমন? এই জিনিসগুলো বইয়ের মধ্যে ছিল না, বা থাকলেও সেটা অত বেশি এলাবোরেটলি বা বিস্তারিত ছিল না, ঠিক আছে? মুর্শেদ কোথায়? টাকাটা আসছে কিনা একটু জানাতে বলো তো আমাকে। সরি একটু ইন্টারপ্রেশন হলো এখানে। দেখো, এই যে বললাম যে কর্ম কমিশনের গঠনের বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। যে কর্ম কমিশন গঠিত হয়েছে, আমরা জানলাম যে একটু আগে আমরা যেটা দেখছি আর কি, এই যে কর্ম কমিশনের গঠনের অনুচ্ছেদ হচ্ছে 137 নম্বর অনুচ্ছেদ। এখন আমরা 37 নম্বর অনুচ্ছেদটাকে ডিটেলসে জানার চেষ্টা করব। বলছে কি, এই আইনের ধারা বাংলাদেশের জন্য এক বা একাধিক কর্ম কমিশন বা হচ্ছে তোমার এক বা একাধিক কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে, এবং একজন সভাপতিকে এই আইনের দ্বারা যেই রূপ নির্ধারিত হবে সেই রূপ অন্যান্য সদস্যকে নিয়ে প্রত্যেক কমিশন গঠিত হবে। অর্থাৎ হচ্ছে এখানে বলছে কি, আইনের দ্বারা বাংলাদেশে একাধিক কর্ম কমিশন রাখা যাবে, বাট আমাদের দেশে কর্ম কমিশন কয়টা আছে? এখন একটা কর্ম কমিশন আছে, বুঝছো? তো যদি একাধিক কর্ম কমিশন থাকতো, ইটস ওকে, নো প্রবলেম, কারণ হচ্ছে সংবিধানের মধ্যে সেটা উল্লেখ করা হয়েছে। তবে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে কি, 1977 সালের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী 28 নভেম্বরের ঘোষণা অনুযায়ী আমরা একটু আগে জানছি, কিন্তু এটা দেখো আবার দেখাচ্ছি। এই যে 1977 সালের 28 নভেম্বর রাষ্ট্রপতির ঘোষণা অনুযায়ী 2টি কর্ম কমিশনকে ভেঙে কয়টা করা হয়েছে? একটা করা হয়েছে। কিন্তু সংবিধানের কিন্তু সুযোগ ছিল একাধিক কর্ম কমিশন করার, কিন্তু তা করা হয়নি। করা হয়েছে কয়টা কর্ম কমিশন? একটা। এবার আসি আমরা কর্ম কমিশনের যে দ্বিতীয় যেটা অনুচ্ছেদ, সেটা হচ্ছে কি 138 নম্বর অনুচ্ছেদ। আমরা তো জানি যে আমাদের সংবিধানে 153টি অনুচ্ছেদ আছে, কিন্তু তার মধ্যে কর্ম কমিশন নিয়ে 138 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে প্রত্যেক সরকারি কর্ম কমিশনের সভাপতি অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। এই কথাটা আমি তোমাদেরকে একটু সহজ ভাষায় বলি। এখানে যে 4টা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছ না, এই 4টা প্রতিষ্ঠানের সবাইকে নিয়োগ দেওয়া হবে, মূলত রাষ্ট্রপতি নিয়োগ দিবে। এটা মনে রাখবা। এটা মনে রাখলে তোমরা একটা এমসিকিউ কমন পেতে পারো। সেটা হচ্ছে কি, এখানে আসতে লেট হয়ে গেছে। রায়ান ভাইজি, তোমার লেট হয় না কোন দিন বলো?
নন গেজেটেড কারা? যাদেরকে আমরা নন ক্যাডার বলি। কেমন? নন ক্যাডার যাদেরকে আমরা বলি। এখানে যে বিষয়টা যে দেখো যে আমরা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে এখানে বলছি না, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে এই যে নন গেজেটেড কর্মকর্তা অর্থাৎ যারা সরকারি ঘোষণা অনুযায়ী সারা সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত, মানে সরকারি কর্ম কমিশনের অধীনে কাজ করতেছে, বাট হচ্ছে গ্যাজেটেড না। গ্যাজেটেড মানে সরকারি ঘোষণা তাদের পক্ষে বা তাদের জন্য দেওয়া হয় না। এখানে দেখো চারটা কর্ম কমিশন মানে চারটা সাংবিধানিক প্রতিষ্ঠানের যিনি প্রধান থাকবে তাদেরকে নিয়োগ দিবে কে? রাষ্ট্রপতি নিয়োগ দিবে, মনে রাখবে এটা। তাহলে এদের কর্ম কমিশনের প্রধানকে নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনের প্রধানকে নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি। মহাসচিব নিয়োগ রাষ্ট্রপতি। এটা মনে রাখবা, এটা এমসিকিউ তোমাদের কমন পেতে পারো এখান থেকে, কারণ হচ্ছে অনেক সময় তোমাদেরকে কনফিউজড করার জন্য এরকম প্রশ্ন দিতে পারে। এখন যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, প্রত্যেক সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত। তার মানে হচ্ছে কি, সরকারি কর্ম কমিশনের যিনি সভাপতি থাকবেন তিনি এবং অন্যান্য যারা আছে তাদেরকে নিয়োগ দিবে কে? রাষ্ট্রপতি নিয়োগ দিবে। যা দেখো সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু কে নিয়োগ দেয়? রাষ্ট্রপতি নিয়োগ দেয়। আচ্ছা, তবে শর্ত থাকে যে প্রত্যেক কমিশনের যতদূর সম্ভব অর্ধেক বা তার চেয়ে কম নয় সংখ্যক এমন ব্যক্তিগণ হবেন যারা 20 বছর বা 20 বছর বা তার চেয়ে বেশি কাল বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো সময়ে কর্মরত, কোন সরকারের কর্মে কোনো পদে অধিষ্ঠিত ছিল। মানে এই কথা দ্বারা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কি, যে কয়জনকে কর্ম কমিশনের নিয়োগ দেওয়া হোক না কেন ধৈর্য ধরে ক্লাস করতে হবে, কিন্তু এগুলো বোঝার জন্য বা জানার জন্য ধৈর্য ধরে ক্লাস করার কোনো বিকল্প নাই। ঠিক আছে? এখানে সাংবিধানিক ধারাগুলো এমন ভাবে তোমাদেরকে পড়ানো হবে যে তোমরা যাতে হচ্ছে বিষয়বস্তুটা তোমাদের কাছে ক্লিয়ার হয়, এবং এখানে মজা দিয়ে পড়ানোর মধ্যে কিছু নেই। তোমাদের শাকিল স্যার যেভাবে হচ্ছে তোমাদেরকে ফানি ওয়েতে পড়ায়, আমি হয়তো ওইভাবে পড়াতে পারবো না, কারণ এটা একটা সাংবিধানিক অনুচ্ছেদ। এখানে আমার মজা করার, তোমাদেরকে নিয়ে মজা করতে হবে। হ্যাঁ, তো এখানে সাইফুলের নামের উপরে হচ্ছে বিভিন্ন ধরনের চিহ্ন টিহ্ন আছে, এগুলো নিয়ে কথা বলে আমি তোমাদেরকে একটু ফান করতে পারবো, বাট এর বাইরে কিন্তু আর সুযোগ নাই। যেটা বলছি যে এখানে সাংবিধানিক অনুচ্ছেদ 138 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে প্রত্যেক সরকারি কর্ম কমিশনের সভাপতি বলছে, এটা বলছে, এবং এরপরে বলছে কি, অর্ধেক ব্যক্তি এমন হবে যারা আগে থেকেই সরকারের কাজে রাষ্ট্রীয় সীমানার মধ্যে কাজ করে আসতেছে। তার মানে যদি আমার কর্ম কমিশনের সদস্য সংখ্যা 10 জন হয় তাহলে অবশ্যই 5 জন ব্যক্তি এমন হতে হবে যারা হচ্ছে ইতিপূর্বে 20 বছরের বেশি সময়, এর কিন্তু কম হওয়া যাবে না, মানে 20 বছর ধরে, মানে 20 বছর বা ততোধিক বাংলাদেশের সীমানার মধ্যে যে কোনো সময়ে কার্যরত কোন সরকারের কর্মে কোন পদে অধিষ্ঠিত ছিল। মানে যদি আমি 10 জনকে কর্ম কমিশনের নিয়োগ দেই সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী, তাহলে 5 জন এমন ব্যক্তি, আমি জাস্ট হচ্ছে তোমাদের বলছি অর্ধেকের কম হওয়া যাবে না কিন্তু, তবে অর্ধেকের কম নয় বলছে, এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে, অর্ধেক মানুষ যারা হচ্ছে 20 বছরের অধিক ধরে দেশের অভ্যন্তরে সরকারের কোনো কাজে নিয়োজিত ছিল। এরপরে বলছে কি, যে রাষ্ট্রপতির 57 নম্বর অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্ম কমিশনের সভাপতি এবং সদস্য সংখ্যা অনূন 6 জন এবং অনূর্ধ্ব 15 জন নির্ধারিত করা হয়েছে। এই যে অধ্যাদেশ 57 নম্বর অধ্যাদেশ, এই অধ্যাদেশটা কোথায় আমরা একটু যদি দেখি তাহলে এখানে আমরা মোটামুটি ভাবে এই বিষয়টা আমরা জানতে পারবো। এই যে দেখো যে 1977 সালের যে 28 নভেম্বর রাষ্ট্রপতি যে ঘোষণা দিয়েছিল সেই অধ্যাদেশ অনুযায়ী কিন্তু 57 নম্বর অধ্যাদেশে এই যে 77 সালে এসেই কিন্তু কর্ম কমিশনের যে সদস্য সংখ্যা নির্ধারিত হয়েছিল, অর্থাৎ কতজন সদস্য সংখ্যা এখানে হবে। তার মানে রাষ্ট্রপতির 57 নম্বর অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্ম কমিশনের সভাপতি ও সদস্য সংখ্যা অনূন 6 জন, মানে হচ্ছে কি, হ্যাঁ বড় ভাই, সরি, আন্তরিকভাবে দুঃখিত, আমি আসলে একটা জরুরি কল আসছিল। স্যার খুব, আপনি কোনো সময়ই মজা করেন না। আচ্ছা, এটা কি মজা করার জন্য তুমি অন্য কোথাও চলে যাও, মাহি মজা করার জন্য অনেক জায়গা, বুঝছো? আমি 1 ঘন্টা ক্লাসে পড়াইতে আসছি, এখন তোমাকে যদি আমি 1 ঘন্টা মজা করি, থিওরিটিক্যাল পড়া একদিকে, এখানে মূল বিষয়গুলো আমি তোমাকে জানাবো কিভাবে। ওকে, এখানে যে বিষয়টা আমাদের সেটা হচ্ছে কি, যে রাষ্ট্রপতির 57 নম্বর অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্ম কমিশনের সভাপতি ও সদস্য সংখ্যা
অনুন 6 জন মানে হচ্ছে 6 জনের কম হওয়া যাবে না, অনূর্ধ্ব 15 জন মানে 15 এর বেশি, মানে 6 থেকে 15 জনের ভিতরে থাকতে হবে, বুঝছো? এটা একটা বাউন্ডারি। অর্থাৎ 57 নম্বর অধ্যাদেশে ফিক্সড করে দেওয়া হয়েছে যে 6 এর বেশি মানে 6 এর কম নয়, 6 এর বেশি, 15 এর বেশি নয়, 15 এর ভিতরে হতে হবে। এবং এখানে নির্ধারণ করে দিয়েছে কি, যদি এই সংখ্যার ভিতরে হয় তাহলে অবশ্যই 50% মানে অর্ধেক, অর্ধেক এমন ব্যক্তি হবে যারা 20 বছর সরকারের কর্মে নিয়োজিত ছিল রাষ্ট্রের অভ্যন্তরীণ সীমানায়। ওকে, ওকে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে আমরা যাই কর্ম কমিশনের দায়িত্ব কি হবে। আমি তোমাদেরকে একটু সহজ ভাষায় বলি, কর্ম কমিশনের দায়িত্ব হবে মূলত প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী নিয়োগ দান থেকে শুরু করে তাদেরকে বদলি, তাদের পদোন্নতি, তাদের বেতন ভাতা। হ্যাঁ, যেমন তোমাদের কলেজের বিষয়ে আমি তোমাদের বলি, সেটা হচ্ছে কি যে তোমাদের কলেজের টিচার যারা আছেন উনাদেরকে কিন্তু টোটালি নিয়ন্ত্রণ কিন্তু কলেজ ওইভাবে করতে পারে না যতটা কর্ম কমিশন করে। কর্ম কমিশন তাদেরকে যে কোনো জায়গায় বদলি করতে পারে, অর্থাৎ এক কলেজ থেকে অন্য কলেজে নিয়ে যেতে পারে। ঠিক একইভাবে আরো যতগুলো ক্যাডার সার্ভিস আছে, যেমন ফরেন ক্যাডার আছে, তারপরে হচ্ছে তোমার আরো যত ক্যাডার আছে, যেমন যেটাকে আমরা বলি প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, এরপরে হচ্ছে তোমাদের শিক্ষা ক্যাডার আছে, হ্যাঁ, পরিসংখ্যান তোমার পরিসংখ্যান ক্যাডারও খুব সম্ভবত আছে। এই যে বিভিন্ন ধরনের ক্যাডার বা যারা হচ্ছে ক্যাডার আছেন, তো এই জায়গাটাতে মূলত তারা কি করে, ওই ক্যাডারদেরকে নিয়োগ দেয়, প্রথমে যাচাই বাছাই করে। তোমরা বিসিএস পরীক্ষা দেয় না, এই বিসিএস পরীক্ষা আয়োজন করে কারা? এই কর্ম কমিশন করে, বুঝছো? এই বিসিএস পরীক্ষা নেওয়া থেকে শুরু করে প্রশ্ন তৈরি, খাতা যাচাই বাছাই করা, তারপরে প্রার্থী যাচাই বাছাই করা, এবং হচ্ছে প্রার্থীদের বিষয়ে খোঁজ খবর নেওয়া যে তারা আসলে লিগাল কিনা নাকি ইলিগাল, অন্য দেশ থেকে এসে কোনো অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি করতে চাচ্ছে কিনা, অথবা হচ্ছে কি কোনো ধরনের মামলা মোকদ্দমা তার বিরুদ্ধে আছে কিনা, কোনো অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত কিনা। একজন সরকারি কর্মচারীকে এমনি তো আর চাকরি দিবে না, যে পিওর ডেটাবেস যদি তার থাকে, ক্লিন ইমেজ যদি থাকে, দেন তাকে সরকারি কর্মচারী হিসেবে নিয়োগ দিবে। এই জন্য তাকে বিভিন্ন স্টেপ অতিক্রম করতে হয়, পরীক্ষা দিতে হয়, ভালো রেজাল্ট করতে হয়, এন্ড দেন তাকে হচ্ছে সরকারি কর্মচারী হিসেবে এই বিপিএসসি অর্থাৎ যেটা আমরা সরকারি কর্ম কমিশন নিয়োগ দিয়ে থাকে। এই জায়গাটাতে সরকারি কর্ম কমিশনের কিছু কাজ নির্ধারণ করেছে সংবিধানের 140 নম্বর অনুচ্ছেদে কর্ম কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। তাহলে সরকারি কর্ম কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 140 নম্বর অনুচ্ছেদে। ওকে, কত নম্বর অনুচ্ছেদে? 140 নম্বর অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে তোমার প্রজাতন্ত্রে নিয়োগ দানের জন্য মনোনয়নের উদ্দেশ্যে যাচাই বাছাই পরীক্ষা পরিচালনা করবে। দ্বিতীয় দফায় বলা হয়েছে কি, রাষ্ট্রপতি কর্তৃক কোনো বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হলে, কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হলে সেই সম্পর্কে রাষ্ট্রপতিকে উপদেশ দিবেন, অর্থাৎ রাষ্ট্রপতিকে পরামর্শ দিবেন, বুঝছো? কর্ম কমিশন রাষ্ট্রপতিকে যে কোনো বিষয়ে পরামর্শ দিবেন বা উপদেশ দিবেন। এরপরে যে সিভিল বানান ভুল হয়েছে মনে হয়, হ্যাঁ আচ্ছা সিভিল ঠিক আছে, ওকে, সিভিল সার্ভিস, বাংলা সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস। ওকে, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কি, নাসির বিন নোয়ায়েত কোবরা শিফা, তুমি কি ওরে চিনো? নাসিরকে চিনো? আচ্ছা, আমাদের সাথে নাসির আমার স্টুডেন্ট, তো নাসির আমার স্টুডেন্ট এবং এলাকার ছোট ভাই। ওর কমেন্টস তো আমি দেখতে পাচ্ছি না। নাসির যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিল তখন ওর ক্লাস নিয়েছিলাম আমি কয়টা, অর্থাৎ ও যখন কোচিং এ ক্লাস করতেছিল তখন। যাই হোক, ও খুবই স্নেহের এবং খুবই আদরের আমার ছোট ভাই। তো আমি জানি না ও কখন কমেন্টস করছে, আমি দেখি নাই। যাই হোক, এখানে যেটা বলছি যে কর্ম কমিশনের যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে আইনের দ্বারা নির্ধারিত যে কোনো দায়িত্ব মোটামুটি ভাবে কর্ম কমিশন পালন করবে। অর্থাৎ আইন যেই ধরনের দায়িত্ব কর্ম কমিশনকে দেয়, বিশেষ করে তারা যে কাজটা করে যে কর্মচারী নিয়োগদানের ক্ষেত্রে যাচাই বাছাই, পরীক্ষা নিরীক্ষা, এবং হচ্ছে তাদের বেতন ভাতা এবং তাদের যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার সব ধরনের সুযোগ সুবিধা বন্টন বা হচ্ছে প্রদান করে কর্ম কমিশন। এই যে কর্ম কমিশনের বিষয়ে এখানে যে তথ্যগুলো আছে, তোমরা এগুলো চাইলে রিডিং করতে পারো, অথবা তোমাদেরকে যখন ফাইল দেওয়া হবে তখন। এখানে আমি কঠিন যে জায়গাটা আছে সেখানে কিন্তু বলে দিছি, সেটা হচ্ছে কি, আইনের দ্বারা নির্ধারিত মানে হচ্ছে কি,
সংসদ যদি কোনো নিয়ম তৈরি করে সেই নিয়ম মেনে চলতে বাধ্য এই কর্ম কমিশন। সংসদ যদি কোনো নিয়ম তৈরি করে এটা মেনে চলতে বাধ্য কে? কর্ম কমিশন। এবং একইভাবে সংসদ কর্তৃক এই যে এটা এখানে বলছে, এবং এর পাশাপাশি যোগ্যতা ও তাতে নিয়োগের পদ্ধতি সম্পর্কিত বিষয়, যেমন ধরো বিসিএস পরীক্ষা যে কিভাবে নিবে, কেন নিবে, কাদেরকে নিবে এবং ক্রাইটেরিয়া কি, সেগুলো কিন্তু এখানে আছে। একইভাবে প্রজাতন্ত্রে কর্মের নিয়োগ দান এবং উক্ত কর্মের এক শাখা হতে অন্য শাখায় পদোন্নতি, বদলিকরণ এবং অনুরূপ নিয়োগ দান, এর পাশাপাশি পদোন্নতি দান এবং বদলিকরণের জন্য প্রার্থীর উপযোগী নির্ণয়ের সম্পর্কে অনুসরণীয় নীতিসমূহ মূলত পালন করবে কে? কর্ম কমিশন। এর পাশাপাশি অবসরের ভাতার অধিকার সহ প্রজাতন্ত্রের কর্মের শর্তাবলী প্রভাবিত করা এবং এইরূপ বিষয়াদি এবং প্রজাতন্ত্রের কর্মের শৃঙ্খলামূলক বিষয়াদি সব কাজগুলো কারা করবে? কর্ম কমিশন করবে। আমি স্বর্ণা অনেকদিন পর ক্লাসে আসছি। আচ্ছা আচ্ছা স্বর্ণা, আমি তোমাকে আসলে ওইভাবে চিনতেছি না। যাই হোক, অনেকদিন পরে ক্লাসে আসছো, আমারও ভালো লাগছে। ক্লাসে যেহেতু আসছো, ক্লাস করো তোমার যদি দরকার হয়, নয়তো আমাকে দেখতে আসলে বা আমাদের সাথে যদি কথা বলতে আসো, তুমি অফিসে চলে আসো একদিন, ইনশাল্লাহ। অবশ্যই আমরা যেহেতু অফলাইনে শুরু করতেছি, এখানে স্টুডেন্টের সমাগম হবে। এটা তোমাদেরকে পড়াচ্ছি দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়, অর্থাৎ সেকেন্ড পেপার 7 চ্যাপ্টার, অর্থাৎ 7ম অধ্যায়। ওকে, আমরা যেহেতু অফলাইনে শুরু করতেছি এবং এই মাসের 4 তারিখ থেকে, সরি আগামী মাসের 4 তারিখ থেকে, এখনো তো 1 তারিখ হয় নাই, 12টার পর 1 তারিখ হবে। তো বার্ষিক রিপোর্টের যে বিষয়টা, সেটা হচ্ছে কি, কর্ম কমিশনের কাছে একটা কাজ, কর্ম কমিশনের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বার্ষিক রিপোর্ট। বার্ষিক রিপোর্টটা কি, যে বছরে তারা একটা রিপোর্ট প্রকাশ করবে। সেটা কি, যে মার্চ মাসের 1ম তারিখ থেকে, দেখো মার্চ 1 তারিখ থেকে, হ্যাঁ মার্চের 1 তারিখ থেকে ঠিক, মানে ধরো মার্চের, আমি তোমাদেরকে আরেকটু সহজভাবে বিষয়টা বুঝাই। এটা হচ্ছে মার্চের 1ম দিনে বা তার পূর্ববর্তী 31 ডিসেম্বর পর্যন্ত 1 বছরের, হ্যাঁ এখানে যদি আমরা বলি মার্চ মাসের 1 তারিখ কি করবে? রিপোর্ট দিবে। এই যে মার্চ 1 তারিখ রিপোর্ট দিবে তার আগের বছরের, ধরো মার্চ 1 তারিখ 2024, তাহলে কোন বছরের রিপোর্ট দিবে? যে জানুয়ারি 1 তারিখ মানে 23 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত। কেমন? 23 এই যে 23-এর জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এটার রিপোর্ট প্রকাশ করবে তার পরবর্তী বছরের মানে 1 মার্চের ভিতরে। কেমন? এইভাবেই হচ্ছে বার্ষিক রিপোর্ট প্রকাশ করে। এখন কথা হচ্ছে কি, তাদের এই রিপোর্টটা আসলে কাকে দিবে? এই রিপোর্টটা দিবে মূলত রাষ্ট্রপতির বরাবর। এই রিপোর্টটা তো তারা প্রকাশ করবে, তার পাশাপাশি তারা রাষ্ট্রপতি বরাবর এই কাজটা করবে। ওকে, তাহলে দেখো যে 1 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কি কি কাজ তারা করেছে, কিভাবে করেছে, কতজনকে কর্মে নিয়োজিত করেছে, কি ধরনের কর্মকাণ্ড তারা পরিচালনা করেছে, সেটার একটা বার্ষিক রিপোর্ট। তাহলে সংবিধানের 141 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কর্ম কমিশন বার্ষিক রিপোর্ট প্রকাশ করে। আমরা এটা জানতে পারলাম। এখন তোমাদেরকে যদি আমি তোমাদের এতক্ষণ ধরে যা পড়াইছি, সেখানে এই জায়গা থেকে একটা এমসিকিউ তোমাদের প্রায় সময় থাকে। এই জন্য তোমাদেরকে বলবো এতটুকু না, এই ঠিক এতটুকু, ঠিক হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, বেশি অনুচ্ছেদ না, মাত্র 5টা অনুচ্ছেদ। এখানে কর্ম কমিশনের গঠনের কথা বলা হয়েছে, কর্ম কমিশনের সদস্য নিয়োগের বিষয়ে বলা হয়েছে, কর্ম কমিশনের এরপরে সদস্যদের মেয়াদের কথা বলা হয়েছে এবং কমিশনের দায়িত্বের কথা বলা হয়েছে, বার্ষিক রিপোর্টের কথা বলা হয়েছে। তাহলে দায়িত্ব 140, এরপরে রিপোর্ট 141, কর্ম কমিশনের সদস্যদের মেয়াদ 139 এবং কর্ম কমিশনের সদস্য নিয়োগ 138, কর্ম কমিশনের গঠন 137। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? মনে রাখাটা তোমাদের জন্য কঠিন হবে না, মেইনলি এই দুইটা মনে রাখতে পারলে তোমাদের বাকিগুলো মনে থাকবে। কিভাবে মনে থাকবে আমি বলি, গঠনটা 137, রিপোর্টটা 141 এবং এই তোমার কি, যে তোমার দায়িত্বটা 140। তাহলে আমরা 3টা মনে রাখতে পারছি আপাতত। প্রথমে বদলে আবার বলি, গঠন
37 নম্বর অনুচ্ছেদ। এবং হচ্ছে দায়িত্ব, দায়িত্ব হচ্ছে কি যে 140 আমরা এইভাবে মনে রাখবো। এবং 41 হচ্ছে রিপোর্ট। রিপোর্ট যেহেতু আমরা জানি যে 1 তারিখ এবং 31 তারিখ, তো দুইটা এক যেটা আছে সেই দুইটা একের মধ্যে আমরা জানবো যে রিপোর্ট। এবং যেখানে দেখবো যে মানে 140 সেখানে আমরা ধরে নিব এটা হচ্ছে দায়িত্ব। হ্যাঁ, দায়িত্ব। এবং এটা পূর্ণ সংজ্ঞায় আছে। এবং এইখানে এরপরে হচ্ছে আমরা এখানে কি 137 যেটা সেটা হচ্ছে কি কর্ম কমিশন কিভাবে গঠিত হয়েছে। এভাবে আমরা মনে রাখবো, আসলে কঠিন কোনো কিছু না এখানে, জাস্ট হচ্ছে মনে রাখার বিষয়টা একটু জটিল আর কি। এখন কথা হচ্ছে কি কর্ম কমিশনের দক্ষতা, সততা, এই জিনিসগুলো আমরা কিভাবে আমরা আসলে বুঝবো কর্ম কমিশন কতটা দক্ষ এবং সৎ, এবং কর্ম কমিশন কতটা আসলে গোপনীয়, সেটার উপর নির্ভর করতেছে মোটামুটি সেই দেশের সফলতা। কারণ কর্মে নিয়োজিত কর্মচারীরা যদি অদক্ষ হয়, অসৎ হয় এবং তারা যদি গোপনীয়তার নীতি লঙ্ঘন করে, তাহলে স্বাভাবিকভাবে সেই দেশের স্বাধীনতা ভূলণ্ঠিত হবে, অর্থাৎ স্বাধীনতার একটা হুমকি তৈরি হবে। আমরা আবার বলছি যে কর্ম কমিশনের গোপনীয়তা, দক্ষতা এবং সততা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয়। তো কর্ম কমিশনের গোপনীয়তা, দক্ষতা এবং সততা যদি না থাকে তাহলে কর্ম কমিশন মোটামুটি ভাবে ব্যর্থ হয়ে যায়, অনেক সময় ব্যর্থ হয়ে যায়। এই জন্য কর্ম কমিশনের দক্ষতা, সততা এবং কি গোপনীয়তা অত্যন্ত দরকার। এই জায়গায় এই বিষয়ে কথা বলা আছে যে কর্ম কমিশন যদি দক্ষ না হয়, কারণ তাদেরকে দিয়েই তো প্রজাতন্ত্রের কাজগুলো পরিচালিত হবে, তাই না? যেমন ধরো বিভিন্ন ক্যাডারে নিযুক্ত যারা, তাদেরকে বিভিন্ন পদে নিযুক্ত করা হবে বা বিভিন্ন পদে তাদেরকে বসানো হবে। এখন তারা যদি সঠিকভাবে তাদের কাজগুলো সম্পাদন না করে, হ্যাঁ, তো ফলে কি হবে? ফলে প্রকৃত অর্থে তাদের মধ্যে এক ধরনের কি যে তোমার যদি প্রকৃত অর্থে তারা সৎভাবে কাজগুলো না করে তাহলে বিশৃঙ্খলা দেখা দিবে এবং দেশের প্রকৃত উন্নয়ন হবে না, কারণ তাদের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তো এরপরে আমাদের নির্বাচন কমিশন আছে, আমরা আজকে এটা পড়বো না, আমরা একটু সৃজনশীল প্রশ্নের দিকে যাই। অধ্যায়টা মোটামুটি ভালোই বড়, খারাপ না, ভালোই বড়। কেমন এখানে প্রশ্ন পাওয়া যায় কিনা দেখি। কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন দেখলাম। আচ্ছা, না এই প্রশ্নটা নাই, তোমাদের আজকে যে টপিকটা পড়াইছি আর কি এটাতে এই প্রশ্নটা নাই। হ্যাঁ, এই জায়গাটাতে আছে। দেখো তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবা প্রশ্নটা কি কেমন হয়েছে। পরিণতি দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় প্রশ্ন, প্রথম প্রশ্নটা দেখো। যদিও তোমাদের দেখতে একটু কষ্ট হবে, এখানে নিচে ছোট 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 লাল লাল দাগ আছে, কারণ হচ্ছে এটা ওয়ার্ড ফাইলে আছে। আমি চাইলে এখানে এডিট করতে পারবো, এটা আমি করব না। তারপরে তোমরা একটু দেখো, ধরে বিবেচনা করলাম। দেখো দেখো এটা একটু দেখো, দেখলে আশা করি তোমরা পারবে, কঠিন না। ঠিক আছে, প্রশ্নটা পড়ে দেখো। উদ্দীপকটা বলছে অধ্যাপক সাইফুল ইসলাম বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে শ্রেণীকক্ষে আলোচনা করছিলেন। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বললেন, বড় হয়ে তোমরা যারা সরকারি চাকরি করবে তারা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত বিজ্ঞপ্তি দেখেই চাকরির জন্য আবেদন করবে। এরপরে এখানে দেখো, বাংলাদেশের সরকারি কর্মচারী নিয়োগ নির্বাচনের দায়িত্ব পালন করে যেই প্রতিষ্ঠান তার নাম কি? হ্যাঁ, কোন আদেশ বলে কখন পিএইচসির জন্ম হয়? এই দুইটার এমসিকিউ উত্তর দাও তো দ্রুত, জ্ঞানমূলক প্রশ্ন দাও। ফুলফিল অফ করাপশন। আচ্ছা আচ্ছা, এখানে এটার উত্তর দাও, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক দুইটা প্রশ্নেরই উত্তর দাও। অনুধাবনমূলক এর মধ্যে মানে সহজে সংক্ষেপে উত্তর দেওয়া যায়, যেমন কোন আদেশ বলে এবং কখন পিএইচসির জন্ম হয়েছে, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের জন্ম হয়েছে। এটা দ্রুত কমেন্ট সেকশনে জানাও, আশা করি তোমরা পারবে, কঠিন না প্রশ্ন, যেহেতু আমি অলরেডি তোমাদেরকে পড়াইছি, এই জিনিসটা পড়াইছি। তো এই জিনিসটা না পড়াইলে কিন্তু আমি প্রশ্নটা তোমাদেরকে দিতাম না। একটু কমেন্ট সেকশনে জানাও যারা লাইভে আছো। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, ভেরি গুড। আচ্ছা, এটা কর্মচারী দায়িত্ব পালনের যে প্রতিষ্ঠান। আচ্ছা, প্রথম উত্তর হয়েছে তানিশা আক্তার,
চমৎকার। বাকিরা একটু কমেন্ট সেকশনে জানাও, দেখি পারো কিনা। বাকিরা একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত সময়ের মধ্যে। অনুধাবনমূলক প্রশ্নে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, তামান্না কামাল নিহা, ওকে চমৎকার। বিপিএসসি মাহি, আফরিন আহমেদ, তানিশা আক্তার, রাষ্ট্রপতির আদেশ ক্রমে 1977 সালে। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন 1977 আদেশ। বিপিএসসি, আচ্ছা ঠিক আছে। 1977 কত নম্বর আদেশ? কোন আদেশ বলে কখন পিএসসির জন্ম হয়েছে? 77, ঠিক আছে মানলাম। কোন আদেশ বলে, কত নম্বর আদেশ, অর্থাৎ কত নম্বর অধ্যাদেশ? 57 নম্বর অধ্যাদেশ। যারা পারতেছো না তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুতি নাও, ভালো করে পড়ো, বোঝার চেষ্টা করো। যদি না বুঝো, কোনো কিছু না পারো, আমাকে জিজ্ঞেস করবা। ওকে, বিপিএসসি 57 নাম্বার। ওকে, তো আমরা এই প্রশ্নটা তো দেখলাম, এবং এখানে বলছে যে উদ্দীপক উল্লিখিত সাংবিধানিক প্রতিষ্ঠানটি কি কি কাজ করে থাকে। এখানে কাজগুলো সম্পর্কে আমরা অলরেডি কিন্তু জেনেছিলাম। কাজ অর্থাৎ এই যে দেখো কাজ, এগুলো হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের কাজ। কেমন? সংবিধানের 140 নম্বর অনুচ্ছেদে কর্ম কমিশনের কিছু দায়িত্ব বা কাজের কথা বলা হয়েছে। সেই কাজগুলো সম্পর্কে আমরা এখানে জেনেছিলাম, তাই না? কর্মকর্তা কর্মচারী নিয়োগ, রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী বার্ষিক রিপোর্ট তৈরি করার এবং সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইন পালন করা, এটা সম্পর্কে জানছিলাম। তাহলে গ নম্বর প্রশ্ন হবে কি, যে প্রতিষ্ঠানটি কি কি কাজ করে থাকে? তাহলে সেটা কি কাজ করে? মূলত যে পাবলিক সার্ভিস কমিশন ওই কাজগুলো সংবিধান 140 নম্বর অনুচ্ছেদে যে কাজগুলোর কথা বলছে। প্রতিষ্ঠানটি একটি স্বাধীন বিধিবদ্ধ সংস্থা বলার যৌক্তিকতা বিশ্লেষণ করবে। স্বাধীন বিধিবদ্ধ সংস্থা কারণ হচ্ছে সংবিধানের মধ্যে উল্লেখিত ধারা অনুযায়ী সংবিধানের আইন দ্বারা এই প্রতিষ্ঠান পরিচালিত হয় বলে এটাকে আমরা বিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করি বা বলে থাকি। তো আমরা আজকে অনেক অনেক ক্লাস করলাম, অনেকক্ষণ ধরে ক্লাস করলাম, এবং আমি তোমাদেরকে যতটুকু পড়াই ততটুকু প্রশ্নের উপরে তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য প্রশ্ন দেই, এবং এই জায়গা থেকেই বারবার প্রতি বছর প্রশ্ন আসে। এবং এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি আরেকটা টপিকের উপরে, নির্বাচন কমিশনের বিষয়ে। আমরা আপাতত আজকে যেটুকু জেনেছি সেটা আমাদের জন্য যথেষ্ট ছিল। এবং তোমরা আমাকে বলো আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে, এবং তোমরা অন্তত কিছু শিখতে পেরেছো কিনা। যদি শিখতে পেরে থাকো তাহলে আমার পরিশ্রম এবং আমার চেষ্টা সার্থক, এবং তোমরা যদি শিখতে পারো তাহলে তোমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশিরভাগ হয়। তোমাদের কলেজের পরীক্ষায় বলো বা তোমাদের বোর্ড পরীক্ষায় বলো, এই জায়গা থেকে কিন্তু প্রায় প্রতি বছরই প্রশ্ন হয়। তোমাদের ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে জানাতে পারো। এই সিনটা কিন্তু আমার খুব ভালো লাগে, বুঝছো? এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এবং আমার মন চায় যে আমি একটু এখানে গিয়ে ঘুরে আসি। তো তোমাদের ক্লাস নেওয়ার জন্য একটু পরীক্ষা দিয়ে একটু রেস্ট করবো, সেটাও পারতেছি না। হ্যাঁ, অফিস থেকে মুর্শেদ কল দিয়ে বলে স্যার আপনার ক্লাস আছে। তো এই জন্য তোমাদের ক্লাস নিতে চলে আসা। আমার কিন্তু আজকেও পরীক্ষা ছিল, আমি পরীক্ষা থেকে এসে শ্রান্ত শরীর নিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি। আমি জানি না কতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি। প্রিয়া চৌধুরী বলেছে ভালো লেগেছে। সোমাই আক্তার ঋতু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ঋতু। তানিশা আক্তার, অনেক অনেক ভালো লেগেছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ তানিশা। সাদি আক্তার বলছে ভালো লাগলো। আচ্ছা, আরো যারা তামান্না কমেন্টস করেছে, রিয়াদ কমেন্টস করেছে, এবং আরো যারা প্রমিতা, বণিক, মৌ আমাকে কমেন্টস করেছে। ওকে, আপনার সবগুলো ক্লাস অনেক ভালো। আলফি, থ্যাংক ইউ সো মাচ আলফি। ইতু, অনেক ভালো লেগেছে ভাইয়া। ইতু তো আমাদের ক্লাসে, আমাদের পেইড বেস রেস্টুরেন্ট। আসমা নূর, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এইসব আমি পালন করি না ভাইয়া, অনেক সুন্দর ক্লাস ছিল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ হিজাবি কুইন, এবং অসাধারণ ছিল সুমাইয়া আক্তার ঋতু, থ্যাংক ইউ সো মাচ। তাবাসসুম নৌশিন, ওকে। আমরা আস্তে আস্তে পড়বো, বেশি বেশি পড়বো না, এত ডিটেলস, আমরা একটু ডিটেলস পড়লে ভালো হয়। আমি তোমাদেরকে ফাইলটা দিব, এবং তোমরা নিজেরাই সেটা একটু দেখে নিবা, ঠিক আছে? তোমরা যারা বলছো তোমাদের বইয়ের সাথে মিলে না, বইয়ের সাথে না মিললে কোনো সমস্যা নাই, ক্লাস করার সাথে সাথে তোমরা নোট করবা। পড়ালেখার প্রত্যেকটা ক্লাসই আমি মনে করি যে আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে চেষ্টা করি। তবে এটা সত্য যে অফলাইনে হইলে তোমরা অনেক ধরনের প্রশ্ন করতে,
এক একজন এক একটা বিষয়ে প্রশ্ন করতে, আরো অনেক তথ্য আমরা তোমাদেরকে বলতে পারতাম। বাট অনলাইনে হওয়াতে তোমাদের সাথে ইন্টারেকশনটা আমাদের এত বেশি করতে পারি না। কিন্তু তোমরা যদি ভালো করে কমেন্টস করো, গুছিয়ে কমেন্টস করো, বলো যে হ্যাঁ এই জায়গায় বুঝতেছি না বা এইভাবে বুঝতেছি না, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি এবং আমরা জানতে পারি যে তোমাদের কোন জায়গায় সমস্যা আছে। তখন আমরা আমাদের মতো করে চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য। তো অফলাইনে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী 4 তারিখ থেকে, এবং সেই 4 তারিখ পর্যন্ত তোমরা যারা অপেক্ষায় আছো তোমাদেরকে বলবো 4 তারিখ চলে আসো বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত ক্লাস। ওকে, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।